আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর দুই অধ্যায়। অধ্যায়ের নাম হলো অনুপাত ও শতকরা। আমরা অনুপাত ও শতকরার অধ্যায়ের আলোচনা করব আজকে। অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক করতে আমাদের কোন কোন নিয়ম, কোন কোন প্রসেস অবলম্বন করতে হবে এবং এখানে কি কি বলছে, কোন কোন নিয়মের অঙ্কগুলো করতে হতে পারে, তার প্রসেস কি, এই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, কোনো একটা অধ্যায় সম্পর্কে যদি আমরা বিস্তারিত না জানি, যেটা কিভাবে সমাধান করতে হবে, জিনিসটা আসলে কি, তাহলে আমরা অধ্যায় শুধুমাত্র অনুশীলনের অঙ্ক যতই সমাধান করি না কেন বা মুখস্থ করি না কেন, তাতে কোনো কাজ হবে না। এই জন্য আমরা রেডিমেড অঙ্ক না করে আগে অধ্যায়ের আলোচনা বুঝে যেখানে কি বলছে, কি সমাধান করতে হবে, জিনিসটা কি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে এবং এটা শিখেই আমরা অধ্যায়ের আলোচনায় যাব। দেখো, অধ্যায়টি হলো অনুপাত ও শতকরা। অনুপাত ও শতকরা কি? প্রতিদিনের কাজকর্মে আমরা অনেক জিনিসের মধ্যে কোনো না কোনোভাবে তুলনা করে থাকি। যেমন হতে পারে দুইজন বন্ধুর মধ্যে কার উচ্চতা বেশি, কার উচ্চতা কম, এর একটা তুলনা হতে পারে। যেমন হতে পারে যে রহিম 160 সেন্টিমিটার, করিম 140 সেন্টিমিটার। এদের দুইজনের ভিতরে পার্থক্য আছে, কতটুকু পার্থক্য আছে, এভাবে আমরা তুলনা করে থাকি। এই তুলনাটাই হলো অনুপাত। অনুপাত মানে ভাগ, অনুপাত মানে তুলনা। এখন শতকরা। শতকরা আমরা পরে আসবো, কারণ শতকরার আলোচনা আমাদের 2.2-এ, আমরা 2.1-এর অংশে আলোচনা করতেছি অনুপাত নিয়ে। তাহলে অনুপাত সম্পর্কে আমরা জানলাম যে অনুপাত মানে হলো তুলনা, দুইটা জিনিসের মধ্যে তুলনা। আচ্ছা, দেখো তো, যদি দুইজনের অনুপাতের কথা বলি, যে আমরা বললাম রহিমের অনুপাত হলো 160 সেমি এবং করিমের হলো 140 সেমি। এই যে দুজনের ভিতরে যখন তুলনা করব, তখন কি হচ্ছে, 160 বিয়োগ 140 ইকুয়াল টু 20 থাকে। এই 20 সেমি হলো এদের ভিতরে পার্থক্য, তাই না? এদের মধ্যকার পার্থক্য হলো 20 সেন্টিমিটার। কিন্তু যদি দুইটা এমন জিনিসের তুলনা করতে বলে, যেমন একটা বর্গ, মনে করে এটা একটা বর্গ, 2 এদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এগুলো, তাহলে কত হবে, বাহুগুণ সমান 4 বর্গ সেমি। একইভাবে আরেকটা বর্গ 3 ইকুয়াল টু 9 বর্গ সেমি। আচ্ছা, দেখো তো, এখানে তোমার একটা হচ্ছে এগুলো 2 গুণ 2, একটা বর্গ একটা বর্গ, এটা ছোট একটা বড়। এখন এর তুলনা তুমি কিভাবে করবা? এটা তো আর বিয়োগ করে করা যায় না, যে এটা এতটুকু বা এর ব্যবধান এতটুকু, এভাবে তো করা যায় না। তখন কি করব? তখন হলো আমরা এইটাই বলতে চাইবো যে এই প্রথম বর্গটা থেকে এই বর্গটা এত গুণ বড়, এদের একটা অনুপাত আছে 4:9, এভাবে করে এর একটা অনুপাত, যেটা এত অনুপাতে, এটার থেকে এটা এত গুণ বড়, এটার থেকে এটা এত গুণ বড়, এটাও একটা তুলনা। এই বর্গটা থেকে এই বর্গটা এত গুণ বড়, এটা হলো এদের তুলনা। অধ্যায়ের আলোচনা যখন শিখতে হবে, তখন সবাই কাছে বই নিয়ে বসবা, বইয়ের অংশ থেকে আলোচনা করতে হবে। দেখো, আমরা যে অধ্যায়টা করতেছি এই অনুপাত, অনুপাতের একটা চিহ্ন আছে, অনুপাত, এই চিহ্নটাকে বলে অনুপাত। আরো বড় করে যদি বলি, এই চিহ্নটাকে বলা হয় অনুপাত চিহ্ন। এটা হচ্ছে অনুপাত চিহ্ন, দুইটা ফোঁটা, এটা দ্বারা অনুপাত চিহ্ন বোঝানো হয়। এবং এটা হলো অনুপাতের গাণিতিক রূপ, অনুপাতের গাণিতিক রূপ, এটা হলো আমাদের অনুপাতের গাণিতিক রূপ। অঙ্ক করার সময় আমরা এটা ব্যাপকভাবে ব্যবহার করবো, অনুপাত চিহ্ন। এই অধ্যায়ের পুরো অঙ্কটাই হবে অনুপাত চিহ্নের উপর বেস করে। দেখো, আমাদের এখানে ক, খ, গ এভাবে করে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য যে অনুপাতটা আসলে কি, এই তুলনাটা কেমন হতে পারে। এখানে দেখো, একটা অনেকগুলো খোপ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা খোপ দেওয়া আছে।
এই 7টা ঘরের ভিতরে 2টা ঘরে রং করা নেই, আর বাকি 5টা ঘরে রং করা আছে। তাহলে এদেরকে তুমি কিভাবে সম্বোধন করবে? এখানে কিভাবে লেখা যায়? মোট ঘর হচ্ছে গেল 7 এবং এর ভিতরে রং করা নেই হলো 2টা ঘরের। তাহলে এটা রাশি তৈরি হলো। এই 2 দ্বারা বোঝাচ্ছে এই 2টা ঘর রং করা নেই, আর এই 7 হলো মোট ঘর, অর্থাৎ 7টি ঘরের 2টি ঘর রং করা নেই। এবার এখান থেকে এই প্রথম যে রাশিটা, এইটাকে বলে পূর্বপদ, পূর্বপদ বা পূর্ব রাশি, যাই বলো, পূর্বপদ বা পূর্ব রাশি। তো এইটা যদি সম্পূর্ণটা একটা রাশি হয়, এর আগেরটা হলো পূর্বপদ। পূর্বপদ মানে আগের পদ, আগের পদ। পরেরটা হলো উত্তর রাশি বা উত্তর পদ, উত্তর রাশি বা পদ বা পরের পদ বা পরের পদ। তাহলে আমরা জানলাম। আর এই মাঝখানেরটাকে বলা হয় অনুপাত। অনুপাত আমরা এটাকে ইষ্টু বলেও বলি। অঙ্ক করার সময় আমরা অন্তত ইষ্টু আকারে শিখেছি যে ইষ্টু চিহ্নটাকে ইষ্টু চিহ্ন বলে। তো তোমরা এটাকে অনুপাত চিহ্ন, ইষ্ট চিহ্ন যা খুশি বলতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা জানলাম যে একটা রাশি যখন তৈরি হবে তার আগের পদটাকে বলে পূর্বপদ বা পূর্ব রাশি, দ্বিতীয়টাকে বলে উত্তর রাশি বা উত্তর পদ বা পরের পদ। অঙ্ক করার সময় আমাদের এই পূর্ব রাশি এবং উত্তর রাশিটা লাগবে। এবার দেখো এখানে আরো কিছু সংখ্যা দিয়ে তুলনা করা হয়েছে, তোমরা এটা পড়ে নিবে, এখানে সাধারণত তুলনা দেওয়া আছে, এটা কোনো দরকার হবে না। আমরা 40 পৃষ্ঠায় দেখি, দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে দুটি অনুপাত বলে। রাশি দুটি সমজাতীয় হলে বা বলে অনুপাতের কোনো একক নেই। অতএব অনুপাতের সময় অনুপাতের কোনো একক নেই। আমরা দৈর্ঘ্যের একক ব্যবহার করি মিটার, তারপরে তোমার সেন্টিমিটার হলে আমরা এখানে বর্গমিটার ব্যবহার করে থাকি। এরকম প্রত্যেক জিনিসের একটা মিটার আছে বা একক থাকে, কিন্তু অনুপাতে যত অঙ্কই তুমি করো না কেন এর নির্দিষ্ট কোনো একক নেই, এটা মনে রাখতে হবে। একটা কথা বলা হয়েছে যে এখানে ভগ্নাংশের কথা, যে দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বড়, এটি একটি ভগ্নাংশ দ্বারা বোঝানো হয়। ওই যে বললাম যে মনে করো যে তোমার বয়স হচ্ছে, তোমার বয়স কত বলা যায় 40, তোমার পিতার বয়স 40, তোমার মনে করো 8, তোমার পিতার 40, তোমার হচ্ছে 8। এই 40কে 40 এই অনুপাত মানে হলো ভাগ, নিচে 8, 8 একে 8, 5 8 40। তোমার থেকে তোমার পিতার বয়স 5 গুণ বেশি। তাহলে এই যে তুলনা, যে তোমার থেকে তোমার পিতার বয়স 40 গুণ, অর্থাৎ 5 গুণ বেশি হলে 40 বছর হচ্ছে। তাহলে এটাকে আমরা কিসে লিখছি? অনুপাতে বা ভাগে লিখছি, অনুপাতে বা ভাগে। এই অনুপাত মানেই হলো ভাগ, ভগ্নাংশ আকার। এই 40/8 ও যা 40/8 ও তাই। এটা হলো ভগ্নাংশ রূপ। এরপরে দেখো এগুলো ভালো করে বুঝতে হবে। বাসায় বসে যখন তোমরা পড়ো, পড়ার আগে অনুশীলনীটা একবার পড়ে নিবা, অনুশীলনের সমস্ত পড়া একবার করে পড়ে নিবা অন্তত পক্ষে। বিভিন্ন রকম অনুপাত, এই অনুপাত অনেক রকম আছে। কি কি আছে আমরা একটা দেখি। প্রথম হচ্ছে সমতুল অনুপাত। দেখো 40 পৃষ্ঠা নিচে বিভিন্ন অনুপাতে সমতুল অনুপাত। কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে। যেমন মনে করো একটা রাশি আছে 2:5, এর একটা রাশি আছে। পূর্বপদ আগেই বলছি, প্রথমটা পূর্বপদ, পরেরটা হলো উত্তর রাশি, বা প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, অন্যটা হলো উত্তর রাশি। বলা হয়েছে এটাকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে এটার কোনো পরিবর্তন হবে না, এটা হলো সমতুল ভগ্নাংশ। যেমন কিভাবে করা যায় দেখো, এটাকে আমরা এই 2 আছে, আমরা এই 2 এর সঙ্গে 2 দ্বারা গুণ করলাম, 5কে 2 দ্বারা গুণ করলাম, কত হয়? 2 2 4 ইষ্টু 5 2 10। এইটাও যা এটাও তাই, এর কোনো পরিবর্তন হবে না। আবার একই জিনিস করো তুমি এখানে,
4/2:10/2 সেই করলে হয় 2:5। কোনো পরিবর্তন হয়েছে? সে আগের জায়গায় ফিরে আসছে না? আবার আগের জায়গায় ফিরে আসছে না? একই জিনিস, গুণ বা ভাগ করলে একই জায়গায় ফেরত আসবে। এইটাই হলো সমতল ভগ্নাংশ। আমাদের 40 পৃষ্ঠার সমতল অনুপাতটা হলো এটা, সমতল অনুপাত সমান। অর্থাৎ একই সংখ্যাতে যদি উপর নিচে বা দুইটা সংখ্যাকেই গুণ অথবা ভাগ করা হয় তাহলে এদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এটা হলো সমতল অনুপাত। এখানে আরো কিছু মান দেওয়া আছে করার ক্ষেত্রে, যেমন মনে করো যে 1:2 ইকুয়াল টু 5:5 করা আছে। তাহলে কি করলে এটা হবে বলো তো? কত কত গুণ করতে হবে সঙ্গে? আমি সাধারণত এভাবেই করি যে তোমার যদি 1-এর সাথে 5 গুণ করি এবং 2-এর সাথেও 5 গুণ করি, 5-1 5 5 2 10 হয়। তাহলে এখানে কত হবে? 10। এটা হলো সমতল অনুপাত। এইটাকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করেছি উভয় পক্ষে, তাহলে কি আসছে? 10। এটা হলো সমতল অনুপাত। অর্থাৎ এই অনুপাতের এই রাশি আর এই রাশির ভিতরে মৌলিক কোনো পার্থক্য নেই। এটা হলো সমতল অনুপাত। ওকে, এখানে উদাহরণ 1 দেওয়া আছে, আমরা উদাহরণে পরে আসব। সরল অনুপাত কি দেখি। দেখো, সরল অনুপাত হচ্ছে দুটি অনুপাতের দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। এবং সরল অনুপাতের কথা হচ্ছে পূর্ব রাশি যেটা থাকবে সেটা হবে সেগুলো ছোট এবং উত্তর রাশি যেটা সেটা হবে বড়। এটা হলো সরল অনুপাতের দুটি রাশি থাকবে। অনুপাতের দুটি রাশি থাকলে তাকে বলে সরল অনুপাত। একটা অনুপাতে যদি দুটি রাশি থাকে তাকে বলে সরল অনুপাত। যেমন 3:5। এটা হচ্ছে এগুলো দুটো অনুপাত আছে এবং একটাকেও কাটা যায় না। এটাও মৌলিক, এটাও মৌলিক সংখ্যা। একটাও কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় না। যে রাশির যে অনুপাতের দুইটাই হয় সরল অনুপাত, অতএব মৌলিক সংখ্যা, এটা হলো সরল অনুপাত। এটাকে আর কাটাকাটি করা যাবে না, এটা যেটা আছে সেটাই থেকে যাবে। এটা হলো সরল অনুপাত। এবার আসি লঘু অনুপাতে। লঘু অনুপাত কি? কোন সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি থেকে ছোট হলে, পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। যেমন এই যেমন আমরা যেটা করছিলাম তোমার 3:5, এটা কি ছোট আছে না? এটা পূর্ব, এটা হলো উত্তর। তাহলে 3:5 এটা পূর্ব, এটা উত্তর। পূর্ব রাশি ছোট উত্তর রাশি থেকে, এটা হলো লঘু অনুপাত। লঘু মানে ছোট, লঘু অনুপাত 3:5 লঘু অনুপাত। এখানে পূর্ব রাশি ছোট উত্তর রাশি থেকে। ওকে, তারপর গুরু অনুপাত। কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:, এটা দেখো পূর্ব, এটা হলো উত্তর। আগের অনুপাতটাই, কিন্তু এখানে প্রথম অনুপাতটা বড় আছে, অতএব পূর্ব পদ বড় আছে উত্তর পদের থেকে। তাহলে কোন রাশির যদি পূর্ব পদ বড় হয় বা পূর্ব রাশি বড় হয় উত্তর রাশি অপেক্ষা, তাহলে তাকে বলা হয় গুরু, অর্থাৎ বড়, গুরু অনুপাত। হলো গুরু অনুপাত। এরপর বলছে একক অনুপাত। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে। যেমন কি হতে পারে? 15:15, একই জিনিস, এই উভয়টাকে যদি ভাগ করা হয় একই হয় না? 15/15, এই ইস্টুর কারণে, ইস্টু বাই অনুপাতের কারণে ভাগ। 15 কাটলে কি হয়? 1/1 ইকুয়াল টু 1:1। অতএব তুমি যেভাবে করো না, এক যেতে দুইটা জিনিস যদি হয়, যেমন 12:12, এখানেও 1:1, একই অনুপাত। অর্থাৎ এখানে পূর্ব রাশি উত্তর রাশি যদি সমান থাকে তাহলে তাকে বলা হচ্ছে একক অনুপাত। একক অনুপাত অর্থাৎ উভয়ের মান সমান, একক অনুপাত।
ব্যস্ত অনুপাত কাকে বলে? দেখো কোথাও আছে 5:13, এটা হলো অনুপাত আছে, এর ব্যস্ত অনুপাত মানে বিপরীত অনুপাত হবে 13:। দেখো সংজ্ঞা কি বলছে, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। একটা সরল অনুপাত, এটার পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরলে যে অনুপাত পাওয়া যায় তা হলো ব্যস্ত অনুপাত। এত এর ব্যস্ত অনুপাত হলো কত? 13:5। এটা হলো ব্যস্ত অনুপাত। দেখো মিশ্র অনুপাত কি? অনেকগুলো পদ থাকবে, অনেকগুলো অনুপাত থাকবে, সেটাকে মিশ্র অনুপাত কিভাবে বের করবো? মিশ্র অনুপাত আসলে কি? একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরলে তা মিশ্র অনুপাত হয়। যেমন কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। 4:3, 5:2, 6:1। মিশ্র অনুপাত, দেখো এই রাশিগুলোর পূর্ব পদগুলো গুণ করতে হবে, তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল ইকুয়াল টু পূর্ব রাশিগুলো কি আছে? 4 গুণ 5 গুণ 6, 4 5 20, 6 গুণ 120। এটা হলো উত্তর রাশিগুলোর গুণফল ইকুয়াল টু উত্তর রাশি কি আছে? 3 2 1, তাহলে 3 গুণ 2 গুণ 1, 3 দুগুণে 6 আর 1, 3 দুগুণে 6, 6 কে 6। অতএব অনুপাত হবে হচ্ছে 120:6। অবশ্যই কাটাকাটি করা যাবে, কাটাকাটি করলে হবে হচ্ছে এখানে 20:1। এটা হলো তার অনুপাত। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল করলে হয় 120, উত্তর রাশিগুলোর গুণফল করলে হয় 6। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল হবে পূর্ব রাশি, দেখো এর পূর্ব রাশি ছিল এটা পূর্ব রাশি ছিল, এইটা ছিল উত্তর রাশি, এবং উত্তর রাশিগুলোর গুণফল হবে উত্তর রাশি। কিন্তু যেহেতু এটাকে কাটাকাটি করা যায়, একটু কাটাকাটি করে নিলাম আমরা। এখানে কাটাকাটি করলে হয় পূর্ব রাশি 20, উত্তর রাশি 1। এটা হলো মিশ্র অনুপাত, যে অনুপাতগুলোর, যেহেতু মিশ্র অনুপাত মানে একাধিক অনুপাত থাকবে, একাধিক অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফল উত্তর রাশি হিসাবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে। এখানে সরল উদাহরণ দেওয়া আছে, তোমরা বই পড়লে ইনশাআল্লাহ অনেকটা বুঝে যাবে। দেখো সাধারণত আমরা অধ্যায়ের শুরুর আলোচনায় উদাহরণগুলো আলোচনা করি, এখানে উদাহরণগুলো আলোচনা করব, কিন্তু উদাহরণগুলো করে দেওয়ার সাধারণত দরকার নেই, কারণ এই অধ্যায়ের উদাহরণগুলো অত্যন্ত সহজভাবে বইতে দেওয়া আছে, তোমরা একবার বই দেখলেই উদাহরণগুলো বুঝতে পারবে। উদাহরণ 4-এ বলছে দুটি সংখ্যার যোগফল 360 এবং সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কগুলো সমাধান করার কৌশল হলো, প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকে, এখানে অনুপাত দেওয়া ছিল 4:5, ওই অনুপাত দুটির যোগফল বের করতে হবে, অর্থাৎ এর পূর্ব এবং উত্তর রাশির যোগফল, অনুপাত দুটির পূর্ব ও উত্তর রাশির যোগফল সমান 4 যোগ 5 ইকুয়াল টু 9। এখানে বলছো দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, কিভাবে বের করবো সংখ্যা? একবার তোমরা একটা দেখলে 3টে অঙ্কই হবে, এখানে 3টে অঙ্ক দিচ্ছে একেবারে সেম, শুধুমাত্র 6 দাগটা বাদে 4 5 একেবারে সেম, এবং 6 দাগটা একটু ভিন্ন, কিন্তু অঙ্কের ক্যাটাগরি একই রকম।
দেখো, এই প্রথম কাজ হবে যে অনুপাতটা দেওয়া থাকবে, সেই অনুপাতটার যোগফল বের করা। অনুপাতের পূর্ব এবং উত্তর রাশির যোগফল বের করা। পূর্ব ও উত্তর রাশির যোগফল আমাদের ছিল 9, তারপর প্রথম রাশি এখানে কত আছে 4। তাহলে প্রথম সংখ্যাটা আমি কিভাবে ধরবো, এই 4/9, এটা হলো আমার অনুপাত। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগফল হলো 360, তাহলে এর সংখ্যা যদি সরাসরি বের করতে হবে, অতএব 360 এর আমার মোট সংখ্যা হচ্ছে 9। খেয়াল করো, মোট সংখ্যা হলো 9 আর প্রথম অনুপাতটা হলো 4। এখন তাহলে ক্যালকুলেশন করলে 360 এর মানে হচ্ছে গুণ 4/9। কিভাবে কাটাকাটি করা যায়, 4×9 = 36, অতএব হবে 40, 4 × 4 = 16, 160। এখন আমরা কিভাবে করলাম, এই পরেরটা কিন্তু সেম, একেবারে সেম পদ্ধতি। প্রথম সংখ্যা 360 এর আমাদের মোট সংখ্যা দিছিল যে সংখ্যা দুটির যোগফল হলো 360। 360 এর এবার বলছে এই যে অনুপাতগুলো এর যোগফল থেকে আমার মান বের করতে হবে। এটা হলো মোট অনুপাত, মোট অনুপাত হলো এটা 9। মোট অনুপাত কত 9। আমাদের প্রথম সংখ্যাটার ক্ষেত্রে অর্থাৎ এই 9 ভাগের কত ভাগ পায় সে 4 ভাগ, যেহেতু এখানে 4 দেওয়া আছে, এই 9 ভাগের 4 ভাগ। মনে করো তুমি স্কুলে একটা সাবজেক্ট 100, যেটা মোট মার্ক, তুমি পাইছো 84, তোমার মার্কটা উপরে লেখো। এখানেও তাই, এখানে মোট মার্ক হলো 9 এবং তুমি পাইছো 4, তাহলে তোমার অনুপাতটা হলো 9/4, অর্থাৎ 4/9। মোট মার্কটা নিচে বসে, তুমি যেটা পাবা সেটা হলো উপরে থাকবে। কত থেকে, মোট মার্ক হচ্ছে তোমার 360, এর ভিতর থেকে তুমি 9 অংশের 4 অংশ পাইছো। এটা এখানে বোঝানো হয়েছে যে মোট মার্কের তুমি পাইছো 4/9 অংশ। এত অংশ লিখলেই হয়ে যায়, অন্যান্য সবগুলি অংশ থাকে। তাহলে কিভাবে ক্যালকুলেশন করলাম, এই 9 দ্বারা এই 360 কে কাটলাম, তাহলে 40, 4 9 36, তাহলে আর একটা শূন্য থেকে গেল, তাহলে 40 এই 4 এর সাথে গুণ হলে হয় 4 4 16, 160। এই পরেরটা একইভাবে সেম, 360 এর পরের সংখ্যা কত আছে 5, আর মোট অনুপাত ছিল 9। কিভাবে বলবো, এই যে দ্বিতীয় সংখ্যাটা হলো কত 5, আর কতর ভিতর পাইছেন সেই 9 এর ভিতর সব সেম, শুধুমাত্র 4 এর জায়গায় 5। এখানে 360 এর মানে গুণ আর 5/9, এই সেম ভাবে এখানে করলে হয় 40 আসে, 4 5 200, 45 হবে 200 মার্ক। 9 দ্বারা এই 360 কে যদি কাটাকাটি করে দেই তাহলে হয় 40, 4 9 36, তাহলে 40 আর 5 গুণ হলে হয় 200। এদের প্রত্যেকটা প্রথম সংখ্যা 160, দ্বিতীয় সংখ্যা হলো 200। এটা জাস্ট বোঝার জন্য, তোমাদের বইতে অঙ্কটা ভালোভাবে করে দেওয়া আছে, তোমাকে বোঝালাম যে এটা কেন করেছে। দেখো এই সিমেন্টেরটা বলছে মোট ওজন হচ্ছে 40 কেজি মিশ্রণ, এখানে সিমেন্ট এবং বালির অনুপাত দেওয়া আছে, তাহলে বালি হলো 4 এবং সিমেন্টের অনুপাত হলো 1, 4:1 অনুপাতে। ওইরকম সেম ভাবে করবা একেবারে। সাধারণত প্রত্যেক অধ্যায়ে আমরা উদাহরণের অঙ্কগুলো করে দিই, কিন্তু এই অধ্যায়ে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বইতে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। প্রত্যেকে শর্ট বা সহজ করে করে দিলে তোমরা বুঝবা না, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। দেখো 6 নম্বর উদাহরণটা দেখে আছে একটু। একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত হলো 5:7, ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা কত। এখানেও একটু সহজ করে বোঝানো যাবে এবং একটা লাইন লিখলে হবে, প্রশ্ন আমি লিখতেছি না, তোমরা দেখে নিও। তাহলে এখানে কি বলছে, উদাহরণ 6 বলছে যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত, ছাত্র ইস্টু ছাত্রীর অনুপাত দিছে কত, ছাত্রের 5:7, 5:7। সংক্ষেপে করতেছি, তোমরা বই যেভাবে লেখা সেভাবে লিখো, এখানে খুব কঠিন কিছু দেওয়া নেই। অতএব ছাত্রের সংখ্যা
ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার 5/7, 5 এই স্টের কারণে বাই 7 অংশ বা তো গুণ গুণ এই কথাটা মনে রাখো। এর অধ্যায়ে অঙ্ক করার সময় একাধিক অঙ্ক এই নিয়মে করতে হবে। আমরা কেন লিখলাম এটা? আমাদের প্রশ্ন ছিল একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 5:7। আমরা এটা লিখে নিয়েছি, দেওয়া আছে ছাত্র ছাত্রী অনুপাত 5:7। ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার 5/7 গুণ, কারণ আমাদের অঙ্কে চাইছে ছাত্রের সংখ্যা চাইছে, তাই আমরা লিখছি ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার 5/7 গুণ। ওকে, তাহলে মোট আবার তোমার আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে 350 জন। ছাত্রী সংখ্যা 350 জন। তাহলে আমাদের বের করতে হবে কি ছাত্রের সংখ্যা। ছাত্রের সংখ্যা হলো আমাদের কতজন হবে? তাহলে 350 এত গুণ বলছে ছাত্রী সংখ্যা এর র মানে গুণ, এর মানে গুণ 5/7। দেখো ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা কত? 350। দেওয়া ছাত্রী সংখ্যা 350, ছাত্রীর 5/7 গুণ। তাহলে আমরা ছাত্রীর সংখ্যার 5/7 গুণ বসানো ইকুয়াল টু, তাহলে কাটে কি 5×7 35। তাহলে কত হলো? 50। এই 35কে 7 দ্বারা গুণ করলে 5×7 35, তাহলে 5 এই শূন্য বসে গেল এখানে। 50 5×5 50, 250 জন। তাহলে এত জন। অতএব ছাত্রের সংখ্যা সমান 50 জন। আমি এখানে অনেক একটু ছোট করে করছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে। তাছাড়া এই অধ্যায়ের উদাহরণ 4, 5, 6 বলো বা উদাহরণ 3 বলো, এগুলো খুব কঠিন কোনো অঙ্ক না, এবং এখানে বইতে যথেষ্ট সহজভাবে করে দিছে। এর থেকে খুব আলাদাভাবে করার কোনো দরকার নেই, যেহেতু এটা খুবই ইজিভাবে করা আছে। যে অঙ্কগুলো একটু তোমার বাঁকাচাড়াভাবে করে দেওয়া থাকে, সাধারণত উদাহরণগুলো আমরা করে দিই, কিন্তু এখানে তার প্রয়োজন বোধ করিনি। এই আলোচনায় আমরা এইটুকু জানার চেষ্টা করলাম যে এই অধ্যায়ে কোন কোন জিনিসগুলো আসবে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের কোন কোন নিয়মগুলো লাগবে, এবং আমরা যে অঙ্কগুলো করবো তা আসলে কি, অনুপাত কত ধরনের হয়, কিভাবে তার সমাধান করতে হয়, এই বিষয়টা আংশিক ধারণা নিলাম। আমরা যখন এখন অধ্যায়ে যাব 2 পয়েন্ট আগের অঙ্কগুলো করবো ধাপে ধাপে, তখন দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে এবং কোনো প্রশ্ন থাকবে না। এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবো।